দর্শক স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা কথা বলবো অযোধ্যার রাম মন্দিরের অর্থ আত্মসাৎ নিয়ে। আমরা কয়েকদিন আগে একটা ভিডিওতে একটা খবর দিয়েছিলাম যে 200 কোটি রুপি ও গহনা আত্মসাতের অভিযোগে কিন্তু একটা এফআইআর দাখিল করা হয়েছে ভারতের উত্তরপ্রদেশে। সেখানে অভিযোগ করা হয়েছে যে অযোধ্যার যে রাম মন্দিরে ভক্তদের দান করা অর্থ এবং যে সমস্ত উপহার সামগ্রী এগুলোকে তছরূপ করা হচ্ছে, এর কোনো হিসাব নাই। এর জবাব চেয়ে একটা এফআইআর দাখিল করা হয়েছিল। তো এই ঘটনার জেরে আজকে আমি যে খবরটি আপনাদেরকে জানাতে চাই তা হলো যে পুরা ভারতের রাজনৈতিক মহলে বেশ তোলপাড় সৃষ্টি হয়েছে। অযোধ্যার রাম মন্দিরে ভক্তদের দান করা অর্থ ও গয়না চুরির ঘটনায় ভারতের রাজনীতি তীব্রভাবে এখন উত্তপ্ত। বিশেষ তদন্ত দল এসআইটি গঠনের পর 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের কাছ থেকে প্রায় 80 লাখ রুপি উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে মন্দির ট্রাস্ট যে পরিচালনা পর্ষদ ওসি পরিষদ সেখানকার সাধারণ সম্পাদক চম্পত রায় এবং সদস্য অনিল মিশ্র কিন্তু পদত্যাগ করেছেন। বিরোধী দলগুলোর অভিযোগ যে এটি শুধু চুরি নয়, বরং হাজার হাজার কোটি রুপি আত্মসাৎ এই ঘটনার আড়ালে হয়ে থাকতে পারে। তাদের দাবি যে নিচু পর্যায়ের অর্থাৎ নিম্ন স্তরের কিছু কর্মচারী গ্রেপ্তার করা হলেও মূল দায়িত্বশীল ব্যক্তিরা কিন্তু আড়ালেই রয়ে যাচ্ছেন এবং তাদেরকে সামনে আনা হচ্ছে না। তাই বিরোধী দলগুলো তারা সুপ্রিম কোর্টের তদারকিতে একটা তদন্ত দল এসআইটি যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে সেটি মূলত উত্তরপ্রদেশ সরকার করেছে, কিন্তু বিরোধী দলগুলো চাচ্ছে যে সুপ্রিম কোর্টের অধীনে উচ্চ পর্যায়ের তদন্ত দল করা হোক এবং তাহলেই কেবল রাঘব বোয়ালরা মানে এর পেছনে থাকা রাঘব বোয়ালরা হচ্ছে ইয়েতে আসবে, আইনের আওতায় আসতে পারে। তো এই ঘটনায় বিজেপির ভেতরেও আভ্যন্তরীণভাবে টানাপোড়েন সৃষ্টি হয়েছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ঘনিষ্ঠরা বলছেন যে রাম মন্দির পরিচালনায় যে ট্রাস্ট এবং পরিচালনার যে সিদ্ধান্ত সেটি মূলত কেন্দ্রীয় সরকার দ্বারা নিয়ন্ত্রিত, অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বেই এই ট্রাস্ট পরিচালিত হয়। তাই দুর্নীতির দায় শুধু উত্তরপ্রদেশ সরকার নয়, কেন্দ্রীয় সরকারও এড়াতে পারে না। তো এর যে পরিচালনা পর্ষদ এবং মূল যে ইয়েটা মানে যে নির্মাণের সময় যে কেন্দ্রীয় পরিষদ গঠন করা হয় সেখানে কিন্তু বেশিরভাগ সদস্যই ছিল, মাত্র 3 জন সদস্য ছিল বাইরের, তাছাড়া বেশিরভাগ সদস্যই ছিল নরেন্দ্র মোদীর কর্তৃক নিয়োগ দেয়া। এখানে সংখ্যাটা আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই, সেটি হলো যে ট্রাস্টের যে 15 সদস্যের 12 জনই ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্তৃক নিয়োগপ্রাপ্ত। তো এইটাকে সামনে রেখে যে রাজ্য সরকার এই যে অনিয়ম দুর্নীতি বা তছরূপের এই ঘটনার দায় কেন্দ্রীয় সরকার এড়াতে পারে না এটি বলছেন। তবে বিরোধীরা বলছেন যে যোগী সরকারকেও দায়টা নিতে হবে, কারণ মন্দিরটি উত্তরপ্রদেশে অবস্থিত এবং রাজ্য সরকারের অধীনেই এই তদন্তগুলো হচ্ছে। তো এসআইটির প্রতিবেদনে যে অভিযোগ করা হয়েছে এবং সেখানে দান করা অর্থ গয়না আত্মসাৎ করা হয়েছে এটি উল্লেখ করা হয়েছে। সিসিটিভি বন্ধ রাখা, তারপরে দানের সঠিক হিসাব না রাখা এবং অর্থ লুকিয়ে রাখার মতো অনিয়মের কথাও এসআইটির প্রতিবেদনে এসেছে। তো তদন্তে দাবি করা হয়েছে যে অভিযুক্তদের কেউ কেউ এই অর্থ ব্যবহার করে ব্যবসা ও সম্পত্তি গড়ে তুলেছেন, কেউ কেউ রিসোর্টে বিনিয়োগ করেছেন, কেউ কেউ মার্কেট বানিয়েছেন, এমন অভিযোগ কিন্তু করা হচ্ছে। তো এই যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এরা মূলত এই মন্দির পরিচালনা পর্ষদের যে সমস্ত শীর্ষকর্তা ব্যক্তি আছেন তাদের ড্রাইভার বা কাজের লোক, এরকম শ্রেণীর লোকজন। তো চম্পত রায় ও অনিল মিশ্রের বিরুদ্ধে অভিযোগ থাকলেও বিরোধীরা বলছেন যে তাদের বিরুদ্ধে এখনো কোনো এফআইআর করা হয়নি বা তাদেরকে গ্রেপ্তার করা হয়নি বা তাদেরকে অভিযুক্ত করা হয়নি। তো কংগ্রেস, সমাজবাদী পার্টি, আম আদমি পার্টি, তৃণমূল কংগ্রেস এবং বামপন্থীরা অভিযোগ করছেন যে প্রকৃত হোতাদের বাঁচিয়ে কেবল ছোট কর্মীদের উপর দিয়ে দায় এড়ানোর চেষ্টা স্পষ্ট হচ্ছে এসআইটির কার্যক্রমে। ফলে তারা কেন্দ্রীয়ভাবে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে এর তদন্ত চান। তো এর মধ্যে আবার রাজনৈতিক বিষয় আছে, সেটি হলো যে আগামী বছর উত্তরপ্রদেশের নির্বাচনকে সামনে রেখে এটিকে একটা বড় রাজনৈতিক ইস্যুতে পরিণত করা হচ্ছে। স্বভাবতই বিরোধী দল এ ধরনের ইস্যুকে পিক করবে, এটি স্বাভাবিক। বিরোধীরা এটিকে বিজেপির বিরুদ্ধে প্রচারের হাতিয়ারে হিসেবে ব্যবহার করছে এবং বিশ্লেষকদের মতে
এই বিতর্ক বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং যোগী আদিত্যনাথের শিবিরের মধ্যকার আভ্যন্তরীণ রাজনৈতিক দ্বন্দ্বকেও আরো প্রকট করে তুলতে পারে। অর্থাৎ বিজেপির ভেতরেই এই যোগী আদিত্যনাথ বিরোধী একটা শিবির কিন্তু বেশ স্পষ্ট। বিশেষ করে অমিত শাহর নেতৃত্বে একটা গ্রুপ রয়েছে যারা মূলত যোগী আদিত্যনাথের প্রতিপক্ষ হিসেবে বিজেপির অভ্যন্তরেই পরিচিত। অর্থাৎ এখানে মানে রাজনীতির ভেতরেও রাজনীতি রয়েছে। মানে বিজেপি সরকার বিরোধী যারা, তারা যেমন বিজেপিকে ঘায়াল করার চেষ্টা করছে এবং এটাকে বড় রাজনৈতিক হাতিয়ার হিসেবে সামনে আনছে, আবার একই সাথে বিজেপির ভেতরের রাজনীতিও কিন্তু বেশ জমজমাট হয়ে উঠেছে। বিশেষ করে যোগী আদিত্যনাথ বিজেপিতে যে ধরনের প্রভাব সৃষ্টি করছেন বা যে ধরনের কর্তৃত্ব পরায়ণ অবস্থায় আছেন, তো সেখান থেকেও তাকে কোণঠাসা করার জন্য চেষ্টা চলছে। আবার যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন উত্তরপ্রদেশ সরকারও চেষ্টা করছে যে বিষয়টিকে কেন্দ্রের উপর দায় চাপিয়ে রাজ্য সরকারকে একটু নিষ্কৃতি দেওয়ার বা একটু অব্যাহতি দেওয়ার, তো সেটিও কিন্তু আদতে মানে ধোপে টিকবে না, কারণ কেন্দ্রেও বিজেপি সরকার, আবার আদিত্যনাথও বিজেপিরই নেতা। ফলে মানে কেন্দ্রের উপরে দায় চাপিয়ে আদিত্যনাথের মানে দায় মুক্তি ঘটবে এমনটা আশা করা যায় না। ফলে ভারতের রাজনৈতিক মহলে বেশ কিন্তু উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে এই অযোধ্যার রাম মন্দির এর অর্থ আত্মসাৎ ও তসরুফকে কেন্দ্র করে। আপনারা জানেন যে রাম মন্দিরের নির্মাণ প্রক্রিয়া থেকেই বিতর্কের কেন্দ্রে ছিল এবং থেকে একদম শুরু থেকেই সেই 90 দশক 92 সালের দিকে যখন বাবরি মসজিদ ধ্বংস করে ভেঙে ফেলা হয় এবং তারপরে মানে বিজেপি সরকারের হাত ধরে, বর্তমান সরকারের হাত ধরে যে রাম মন্দিরটি নির্মাণ করা হয়, তো সেটি নিয়ে মানে সেই নির্মাণের সময়েও জমি কেনা নিয়ে বেশ অর্থ মানে নয়-ছয় করার ঘটনা ছিল। সেই সময়ও এফআইআর বা মানে অভিযোগ আনুষ্ঠানিকভাবে দাখিল করা হয়েছিল যে জমির বাড়তি দাম দেখিয়ে কেনা হচ্ছে, এ ধরনের অভিযোগ। ফলে মানে ভারতের ইতিহাসে অযোধ্যার রাম মন্দির কিন্তু মানে একটা বিতর্কের কেন্দ্রেই রয়ে গেল, যদিও এটি একটি ধর্মীয় স্থাপনা।